আরশি, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার মেয়ে একটা রিস্কাওয়ালার সঙ্গে। আরশির চোখে জল ছিল, তাও সে তার বাবার সামনে একভাবেই দাঁড়িয়েছিল। আর সে তার বাবাকে বলে, আমি জানি বাবা, তুমি রাজেশকে তোমার যোগ্য বলে মনে করো না, কিন্তু তুমি বিশ্বাস করো, রাজেশ খুব সৎ এবং খুব ভালো মনের মানুষও। ও আমাকে খুব ভালোবাসে বাবা। তুমি এত নির্লজ্জ হয়ে গেছো আমি ভাবতেও পারিনি। এত সম্পত্তি, টাকা পয়সা, পরিশ্রম সব তোমার জন্যই করেছি, আর তুমি এমন একটা ছেলেকে ধরে এনেছো যে আমার বাড়ির যোগ্যও না। আর তুমি ভাবছো কি করি যে এই রিস্কওয়ালাটাকে আমি ঘর জামাই করবো? কেন ভগবান, কেন? তুমি যদি ওর সাথে আমাকে এক করতে না পারো, তাহলে কেন আমাদেরকে দেখা করালে? কেনই বা দেখালে ওই দিন? আর সে নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখন তার বাবা সৌর সিংহানিয়া তার ঘরে আসে আর বলে, গুড মর্নিং প্রিন্সেস, চলো উঠে পড়ো, তোমার সঙ্গে আমি আজকে ব্রেকফাস্ট করব। কিছুক্ষণ পর আরশি খাবারের টেবিলে আসে। সেখানে অনেক কাজের লোক ওদের পরিবেশনের জন্য দাঁড়িয়ে আছে। গুড মর্নিং শ্যাম ভাই। আরশি, এই ঘরের লোকজন শুধু তোমার প্রয়োজনের জন্যই রেখেছি। এর মধ্যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো এটা আমি মোটেই চাই না। তুমি এখন ছোট, তাই জন্য এই গরিব ভিখিরিগুলোকে তুমি এখনো চেনো না। সৌর সিংহানিয়ার টাকা পয়সার খুবই অহংকার ছিল। সে তার যোগ্য কাউকেই মনে করত না, কিন্তু তার মেয়ে আরশি ছিল খুব ভালো মনের মেয়ে। সে একদিন একটা জন্মদিন বাড়িতে গিয়েছিল। হাই ভগবান, মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে। এবার গাড়ি আমি কি করে বুক করব? আমার ড্রাইভারকে চলে যেতে বলাটাই ভুল হয়েছে। সেদিন খুব ঠান্ডা পড়েছিল। আরশি রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। হঠাৎ তখনই রাজেশ ওই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল। আরশিকে দেখে রিক্সাটা থামিয়ে দেয়। আরে ম্যাডাম, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আরশি রিক্সায় বসে পড়ে আর দুজনে একে অপরের সাথে অনেক কথাবার্তা বলে। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়িয়ে যান। এই নিন আপনার টাকা। ম্যাডাম, আমার কাছে কিন্তু খুচরো নেই। কোনো সমস্যা নেই, আপনি টাকাটা রাখতে পারেন। ম্যাডাম, আমরা হলাম গরিব, তাই জন্যই তো পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। এ নিন আপনার টাকা। এই বলে রাজেশ ওখান থেকে চলে যায়। রাজেশের ভালো মানুষই আরশির খুব পছন্দ হয়। আর সে প্রায়ই রাজেশের রিক্সায় করে যেত আসতো। আর এরকম করেই দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। আর দুজনে সিদ্ধান্ত করে যে তারা দুজনে একে অপরের সাথে সারা জীবন কাটাতে চায়। কিন্তু আরশি কি তার বাবার সিদ্ধান্তের সামনে নিজে মাথা নত করবে? দেখো আরশি, তুমি ভুলে যাও ওকে। না বাবা, আমি এটা করতে পারবো না। 2 পয়সা রিস্কওয়ালা ও তোমাকে কি এমন দিতে পারবে? দুবেলা পেট ভরে খাওয়াতেও পারবে না। না বাবা, তুমি কি মনে করো যে জীবনে টাকাটাই সব কিছু? টাকাই সব খুশি দিতে পারে? জীবনে ভালোবাসার একটা ভালো জীবনসঙ্গীরও দরকার থাকে, যেটা হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না। আমি চলে যাচ্ছি বাবা। এই বলে আরশি তার বাবার ঘর ছেড়ে চলে আসে আর রাজেশের সাথে একটা মন্দিরে এসে বিয়ে করে নেয়। আরশির শ্বশুরবাড়ি খুবই গরিব ছিল, আর সেখানেই তার শ্বশুর শাশুড়ি আর ননদ ছিল। তার শাশুড়ি যমুনা তাকে খুব আনন্দ সহকারে বরণ করে। আসো বৌমা, আমাদের ঘরে তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ মা। বৌদি দাঁড়াও একটু। এই বলে রজনী গাঁদা ফুল ছড়িয়ে দেয় আরশিকে ঘরে ঢোকার জন্য। এবার ভেতরে আসো বৌদি। আরশি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘর চারিদিক দিয়ে ভাঙা, আর ঠান্ডা হাওয়া সোজা ঘরের ভিতরে ঢুকছিল। সেই জন্য তাদের ঘর প্রচন্ড ঠান্ডা ছিল। আরশি মনে মনে বলে, আরে এখানে তো অনেক ঠান্ডা। আরশির মুখ দেখে যমুনা বুঝতে পারে যে আরশির খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে বৌমার খুব ঠান্ডা লাগছে। রজনী, তুই তাড়াতাড়ি বিছানাটা করে ফেল। আর যেই মোটা কাঁথাটা দিয়ে বিছানা করিস, সেই যেটা আমি সেলাই করেছিলাম, ওটাই বৌমার জন্য বিছিয়ে দিস। রজনী তার মায়ের কথা মতো আরশির জন্য মোটা সেলাই করা কাঁথা দিয়ে বিছানা করে ফেলে। আরশি তার মায়ের সাথে মাদুরে ঘুমিয়ে পড়ে। যেটা দেখে আরশি বলে, আরে মা, তোমরা দুজনে এত ঠান্ডাতে শুধু মাদুরে শুয়ে আছো? বৌমা, তোমাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দুজনে ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। দুজনকে ঠান্ডায় থরথর করে কাঁপতে দেখে আরশির চোখে জল চলে আসে এবং সে বলে, আপনার কি মনে হয় মা, আমি আপনাদেরকে এই ঠান্ডায় কাঁপতে দিয়ে আমি আরাম করে শুয়ে থাকতে পারবো? না মা, আমি সেটা পারবো না। বৌমা, তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে আমাদের ঘরে এসেছো। তোমার তো নরম তুলোর বিছানায় শোয়ার অভ্যেস। তুলোর বিছানা তো আমাদের নেই, সেজন্য আমাদের যা ছিল তাই দিয়েই তোমাকে বিছানা করে দিয়েছি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। কোথায় তোমার রাজপ্রাসাদের মতো বাড়ি, আর আমাদের কোথায় মাটির ঘর। মা, আমার কাছে এই মাটির বাড়ি ওই রাজপ্রাসাদের থেকেও অনেক বেশি মূল্যবান, কারণ এটা আমার নিজের বাড়ি। এরপর সবাই ঘুমিয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি আরশি তার গরিব শ্বশুরবাড়িতে মানিয়ে নেয়। কিন্তু তারপরও আরশিকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। যেমন এত ঠান্ডায় কুয়োর জলে বাসন মাজা, মাটির উনুনে রান্না করা, তাকে রোজ এই সমস্ত কাজ করতে হতো। এত ঠান্ডায় তার রোজ খুব কষ্ট হতো।
আজকে তো খুব ঠান্ডা, আজকে কুয়োর জল বরফের মতো ঠান্ডা হবে। আর আজ তো আমার হাতও চলছে না। দাও বৌদি, আজকে বাসনগুলো আমি মেজে দিচ্ছি। তুমি গিয়ে উনুনের সামনে বসে পড়ো, আমি আগুন জ্বালিয়ে দিয়ে এসেছি, যাতে তুমি এই ঠান্ডা একটু আরাম পাও। আর সে মাটির উনুনে খাবার তৈরি করে, কিন্তু পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। আজ তো উনুনটা ঠিকভাবে জ্বলছেও না, মনে হচ্ছে কাঠগুলো সব কুয়াশার শিশিরে ভিজে গিয়েছে, তাই এত ধোঁয়া হচ্ছে। তখনই হঠাৎ করে সে দেখে তার বাবা তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, তুমি এখানে? আরে শুনছো, তুমি তাড়াতাড়ি বাইরে আসো, বৌমার বাবা এসেছে। মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসো গো। এত গরিব হওয়া সত্ত্বেও আরশি শ্বশুর শাশুড়ি তার বাবার আদর যত্নের কোনো ত্রুটি রাখে না। তখনই রাজেশ একটা ছেঁড়াফাটা জামা পরে কাঁপতে কাঁপতে ঘরের ভেতর থেকে আসে। রাজেশ, দেখো কে এসেছে, আজ বাবা এসেছে আমাদের বাড়িতে। প্রণাম নেবেন বাবা। তখনই সৌর সিংহানিয়া তার পাশ সরিয়ে নেয় আর অহংকার করে বলে, আজকে কত এমন রোজগার করেছো? 100 না 200 নাকি না 300? মাত্র তো ওই কটা টাকা ইনকাম করু, আমার মেয়েকে কেমন করে খুশিতে রাখবি? বাবা 250-300-র মতো হবে হয়তো। ওই টাকায় কি সংসার চলবে? তোমাদের এই বিক্রি করে খাবার দাবার তোমার ভালোভাবে জানা আছে যে এক বেলার খাবার দুবেলা খাও। আমার মেয়েটাকে কেমন ভাবে টর্চার করছো তোমরা। মেয়েটা একেবারে রোগা হয়ে গেছে। তুমি কি জানো আমার মেয়ে ঠিক টাইমে টাইমে খেত, নরম ভালো বিছানায় শুতো। আমি কখনোই ওকে কোনোভাবেই কষ্ট দিইনি। আর সেখানে কি না এত ঠান্ডায় তোমরা একটা মেয়েকে সোয়েটার পর্যন্তও দাও না। এই গরিব বিক্রিগুলো আমার মেয়েটাকে ঠান্ডায় মেরেই ফেলবে। এই দিনটাই দেখার জন্য কি তুমি মা বিয়ে করেছিলে? ব্যাস বাবা, চুপ করো তুমি এবার। আরশির গরিব শ্বশুর শাশুড়ি ননদার স্বামীর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। তখন আরশি বলে, বাবা, আমি ভেবেছিলাম বাবা তার মেয়ের টানে এখানে এসেছে, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। তুমি তো আমার বাবা মার মতো শ্বশুর শাশুড়িকে তোমার পয়সা দেখিয়ে ওদের অপমান করতে এসেছো, ওদের মনে আঘাত দিতে এসেছো। তুমি চলে যাও বাবা, এখান থেকে তুমি চলে যাও, আর জীবনেও তুমি এখানে এসো না। সৌর সিংহানিয়ার এখনো অহংকার কমেনি, সে তার অহংকার দেখিয়ে ওখান থেকে চলে যায়। বৌমা, তোমার এটা করা উচিত হয়নি মা। ওনার সাথে এরকম ভাবে কথা বলার কি দরকার ছিল? উনি তো তোমার বাবা হন। উনি কিছু ভুল বলছেন না, উনি একেবারে ঠিকই বলেছেন। সব বাবা মাই তো চায় যে তার মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে সুখে থাকবে, এটা সত্য। তোমাকে আমি কোনোদিনই ওসব সুখ দিতেই পারিনি। আমার অত টাকা পয়সা কিচ্ছু চাই না, তার থেকে অনেক মূল্যবান আমার এই কুটির ঘর, কারণ এখানে আমার নিজের লোকেরা থাকে। এখানে থেকে আমি সব সুখ দুঃখ সব কিছু কাটাতে পারবো, আর এত ঠান্ডাও আমি কাটিয়ে দিতে পারবো। বৌমা, তুমি সারা জীবন ভালো থেকো। নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তো তোমার মতো বৌমা পেয়েছি। আরশি তার গরিব শ্বশুরবাড়ির লোকেদের খুশি রাখার জন্য খুব যত্ন করত, কিন্তু যমুনা তার বৌমাকে ঠান্ডাতে কাঁপতে দেখে তার জন্য একটি সোয়েটার তৈরি করে দেয়। সময় কাটতে থাকে, সময়ের সাথে সাথে একদিন আরশি গর্ভবতী হয়ে যায়। আস্তে আস্তে গরমকাল পড়ে যায়। হাই ভগবান, আরশি বৌমা, এত কড়া রোদ্দুরের গরমে এখানে তুমি ঘুঁটে দিচ্ছ? তুমি না 8 মাসের গর্ভবতী? মা, আমার স্বামীও তো এত কড়া রোদ্দুরের গরমে রিক্সা টানে, যাতে আমাদের জন্য খাবার জোগাতে পারে। আর রশনি বেচারিটা, ও তো রাস্তা থেকে গোবর কুড়িয়ে আনে। আমাদের কষ্টের সংসার বলেই তো আমরা এসব করি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এবার চলো, বাকি ঘুঁটেগুলো আমি দিয়ে দেবো। এখন এখান থেকে চলো তো দেখি, তোমার জন্য গুড়ের পায়েস বানিয়েছি, খাবে চলো। এই দেখো বৌদি, আমি তোমার জন্য মেহেন্দি তৈরি করেছি, লাগিয়ে দেবো তোমার হাতে, কেমন? যখন আরশির শাশুড়ি তাকে পায়েস খাওয়াতে থাকে, তখন আরশির ননদ তার হাতে মেহেন্দি লাগিয়ে দিতে থাকে। তখনই বাইরের দরজায় দাঁড়িয়ে থাকা সৌর সিংহানিয়া এই দৃশ্য দেখে তার চোখে খুশির জল চলে আসে। আরে আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না, এই ঘরে ঢোকার মতো আমার অধিকার হারিয়ে ফেলেছি। আমি আজকে বুঝতে পারলাম যে আমার মেয়ে আপনাদের ঘরে সুখে আছে। শুধু টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায় না, ভালোবাসার জন্য ভালো একটা পরিবার দরকার। আমি এখন বুঝতে পারছি আমার মেয়ে এখানে সুখেই থাকবে, ওর কোনো ভালোবাসার অভাব হবে না। এই কথা শুনে আরশির চোখে জল চলে আসে। আরশি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি টাকার আগে কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি তুই তোর জন্য যোগ্য জীবনসঙ্গী পেয়েছিস। আপনারা যদি অনুমতি দেন, আমি তাহলে আরোহীকে কয়েকদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাই। অবশ্যই নিয়ে যান, আরশি তো আপনারই মেয়ে। আরশি বৌমা, তুমি যাও। আরশি শ্বশুর শাশুড়ির প্রণাম নিয়ে বাপের বাড়ি চলে আসে, আর রাজস্ব টাকা পয়সা জোগাড় করে নিজের ঘর বাড়ি তৈরি করে ফেলে। তারপর থেকে সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রমা দেবী তার একমাত্র মেয়ে
মায়াকে নিয়ে দেরাদুন শহরে বসবাস করত। মায়ার বয়স মাত্র 2 বছর। তখন তার বাবা সমরেশ দেনার দায়ভার বহন করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। সেই থেকে রমা দেবী লোকের বাড়ি কাজ করে তার স্বামীর দেনা শোধ করত আর কোনো রকমে সংসার চালিয়ে আসতো। এভাবেই তাদের কষ্টের মধ্যে দিয়ে সংসার চলছিল। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। এখন মায়ার বয়স 6 বছরের। রমা এখন কাকুলি দেবীর বাড়িতে বেশ মোটা অঙ্কের বেতনে কাজ করত। তাদের ঘর সামলানো থেকে শুরু করে তাদের ছোট মেয়ে পূজার দেখাশোনাও করত। কারণ কাকুলি দেবী এবং তার স্বামী তারা দুজনেই চাকরিজীবী মানুষ ছিলেন। এমনই একদিন রমা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছিল। তখন মায়া বলে, মা মা আমাকে দিদিমণিদের বাড়ি নিয়ে চলো না। আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আমি কি কিচ্ছু অন্যায় করব না মা? চুপ করে তোমার কাছে বসে থাকবো, তুমি কাজ করবে, আমি দেখব। না রে মা, তুই গেলে দিদিমণি খুব রেগে যাবেন। আজ তো রবিবার, আজকে দিদিমণি বাড়িতে আছেন। কাল থেকে কাজে বেরিয়ে যাবেন, কালকে তোকে নিয়ে যাব, কেমন? এই বলে রমা নিজের কাজে চলে যায়। এরপর সে কাজে গিয়ে কাকুলি দেবীকে বলে, দিদিমণি বলছিলাম কি, আমার মেয়ে মায়া পূজা বেবির বয়সে, ওকে একাকে বাড়িতে রেখে আসতে আমার একটু ভয় করে। আগে পাশের বাড়ির মহিমা মাসির কাছে রেখে আসতাম, উনি মারা যাওয়ার পর মায়া একাই বাড়িতে থাকে। বলছিলাম কি, ওকে যদি সঙ্গে করে নিয়ে আসতাম তাহলে আমি নিশ্চিন্তে কাজটা করতে পারতাম। আচ্ছা সে ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে আসবে, কিন্তু হ্যাঁ, ও যেন বাড়ির এদিকে ওদিকে না ঘোরাঘুরি করে। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। না দিদিমণি, আপনি একদম চিন্তা করবেন না। আমার মেয়ে একেবারেই শান্তশিষ্ট। ওকে আমি যা বলি ও আমার সব কথা শোনে। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এরপর রমা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই নানা রকম কাজের মধ্যে দিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন রমা তার মেয়ে মায়াকে সঙ্গে করে কাজে নিয়ে আসে। পূজার বাবা মা সারাদিন না থাকার ফলে পূজা একাকী বাড়িতে থাকতো। এরপর পূজা মায়াকে ডেকে বলে, এই তুমি রমা আন্টির মেয়ে, তুমি আমার বন্ধু হবে, আমার সঙ্গে খেলবে তুমি? জানো তো আমার একটাও বন্ধু নেই, আর আমার মা বাবাও আমার সঙ্গে একদম খেলে না। আমার খুব খেলতে ইচ্ছে হয়। হ্যাঁ নিশ্চয়ই খেলবো, কেন খেলবো না? জানো আমার তো বাড়িতে অনেক বন্ধু আছে, আমরা রোজ বিকালে পুতুল খেলা খেলি। এই দেখো, এটা আমার পুতুল। বাহ, তোমার পুতুলটা তো খুব সুন্দর। আমারও পুতুল রয়েছে। আমার জন্মদিনে মা আমাকে একটা বড় বারবি ডল কিনে দিয়েছে, তুমি দেখবে? চলো আমার ঘরে চলো। এই বলে পূজা মায়াকে ঘরে নিয়ে যায়। তারা সমবয়সী হওয়ায় অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি বন্ধু হয়ে গিয়েছিল। এরপর মায়া পূজার বড় বারবি ডল দেখে বলে, ও মা, কি সুন্দর তোমার পুতুলটা, পুরো একদম পরীর মতো লাগছে। তোমার এত সুন্দর বড় পুতুল থাকতে আমার এই পুরানো পুতুলটাকে তুমি ভালো বলছো? হ্যাঁ গো, তোমার পুতুলটা খুব সুন্দর। আসলে আমি ওরকম পুতুল নিয়ে খেলিনি তো, এই পুতুলটা আমি এই প্রথমবার দেখলাম। আসলে তোমাদের তো অনেক টাকা, সেই জন্য তোমার মা তোমাকে অনেক দামি দামি পুতুল কিনে দেয়। আমাদের তো আর অত দামি পুতুল কেনার সামর্থ্য নেই, তাই মা আমাকে কোটি টাকা দিয়ে এই পুতুলটা কিনে দিয়েছে। কিন্তু এত দামি হলে কি হবে, আমার তো তোমার পুতুলটাই ভালো লেগেছে। তাহলে এক কাজ করো, ততক্ষণ তুমি আমার পুতুলটা নিয়ে খেলো, আর আমাকে তোমার পুতুলটা দাও, আমি ওটা নিয়ে খেলবো। এরপর তারা দুজনে পুতুল অদলা বদলি করে খেলতে থাকে। এভাবেই খেলতে খেলতে সারাদিন কেটে যায়। আজ তাদের দুই বন্ধুর বেশ আনন্দের সঙ্গে দিন কেটেছিল। এরপর বিকাল হলে কাকুলি দেবী বাড়ি চলে আসে, আর রমাও নিজের কাজ শেষ করে মায়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন তারা দুই বন্ধু খেলা করছিল, আর ঠিক সেই সময় কাকুলি দেবী অফিস থেকে হঠাৎই বাড়ি চলে আসে। সে বাড়ি এসে দেখে তার মেয়ে মায়ার সঙ্গে খেলা করছে, যেটা দেখে কাকুলি দেবী খুব রেগে যায়। এরপর সে পূজাকে বলে, পূজা তুমি কি করছো? তুমি মায়ার সঙ্গে খেলছো? এ কি, তোমার হাতে এই নোংরা ময়লা ডলটা কেন? তোমার ডল কই? মামুনি দেখো না, মায়ের ডলটা কত সুন্দর দেখতে। তুমি তো আমাকে এরকম ডল কখনো কিনে দাওনি, আর ওর ডল তো পরিষ্কার, একটু পুরানো হয়ে গেছে শুধু। আচ্ছা, তুমি এখন আমাকে শেখাবে কোনটা পুরানো আর কোনটা নোংরা, তাই তো? তুমি তো দেখছি মিডিল ক্লাসদের সঙ্গে মিশে মিশে মিডিল ক্লাস মেন্টালিটির হয়ে উঠছো। তোমার পুতুল মায়ের কাছে কেন? মামুনি, আমি মায়াকে আমার পুতুলটা দিয়েছি। আসলে ওর মা ওকে এত দামি পুতুল কিনে দিতে পারে না, তাই ওকে আমি আমার পুতুলটা খেলতে দিয়েছি। ও আচ্ছা, এবারে বুঝেছি।
এই ভিখারি তোমাকে বুঝিয়ে সুজিয়ে তোমার পুতুলটা নিয়েছে, ওই জন্যই এদেরকে আশকারা দিতে নেই। একটু লাই দিলে একেবারে মাথায় উঠে পড়ে, কিছু দেখলে হয় একেবারে। সেটাকে কিভাবে ছলচাতুরির দ্বারা নিতে হবে সেটা এরা ভালোভাবেই জানে। এই তোর মাকে ডাকতো। রমা, এই রমা। আজ্ঞে দিদিমণি, আমাকে ডাকছিলেন? আমি কাপড়গুলো ছাদে শুকাতে গিয়েছিলাম, তাই আপনি কখন এসেছেন আমি লক্ষ্য করিনি। বলি মেয়েকে কোনো শিক্ষা দীক্ষা দাওনি নাকি? তোমাদেরও স্বভাব দেখ আর 5জন দারিদ্রদের মতনই। তোমার মেয়ে আমার পূজার যেই দামি পুতুলটা দেখেছে অমনি ছলচাতুরির দ্বারা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছিল। এসব কি? হ্যাঁ দিদিমণি, আপনি ভুল ভাবছেন, আমার মেয়ে ওরকম নয়। হ্যাঁ বাচ্চা, হয়তো খেলার জন্য নিয়েছে, কিন্তু তাই বলে ও হাতিয়ে নেবে? ওকে আমি সেরকম ভাবে মানুষ করিনি। দারিদ্র হতে পারি, কিন্তু মেয়েকে সুশিক্ষা দিয়েই বড় করে তুলেছি। এই চুপ করো তো, বেশি বড় বড় লেকচার দিতে হবে না। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি তোমার মেয়েকে আনবে, ঠিক আছে, কিন্তু ও আমার ঘরের এদিক ওদিক না ঘোরাঘুরি করে আর কোনো জিনিসে হাতও না দেয়। এসব কি তুমি ভুলে গিয়েছো? আসলে দিদিমণি, পূজা বেবি একা একা থাকি তো, তাই পূজা বেবি আমার মেয়ের সঙ্গে খেলার জন্য বলছিল, আর সেজন্যই তো আমি মায়াকে বেবির সঙ্গে খেলার জন্য অনুমতি দিয়েছিলাম। শোনো, তোমার মেয়ের সঙ্গে কদিন মিশেই আমার মেয়ের মেন্টালিটি অনেক ছোট হয়ে যাচ্ছে, ওর মধ্যে অনেক চেঞ্জেস আসছে, ও অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি বা তোমার মেয়ে এখানে আর আসো, আমি অন্য কাজে লোকের ব্যবস্থা রেখে নেবো। দিদিমণি, দয়া করে আমার কাজটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এই কাজ করি আমি আর আমার মেয়ের পেট চলে, এই দারিদ্র্যের উপর দয়া করুন দিদিমণি। রমা এভাবেই কাকুতি মিনতি করলে কাকলি দেবী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আগের মতন কাজে আসছিলে ওরকম কাজে আসবে, কিন্তু তোমার মেয়েকে সঙ্গে আনা যাবে না। সারাদিন আমার মেয়ের সঙ্গে খেলে না জানি কী সব মাথায় ঢুকাচ্ছে। দিদিমণি, আপনি যা বলবেন তাই হবে, আমি আর আমার মেয়েকে আমার সঙ্গে নিয়ে আসবো না। এই বলে রমা মায়াকে নিয়ে বাড়ি চলে আসে। মায়া বাড়ি চলে আসায় পূজা খুবই কষ্ট পায়, কারণ এই কদিনের মধ্যেই মায়া আর পূজার মধ্যে এক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। তারা একে অপরের কষ্ট বুঝতো, সেজন্যই পূজা একেবারেই স্তব্ধ হয়ে যায়। এভাবেই কয়েকদিন কাটতে থাকে। এদিকে কাকুলি দেবী অফিসে চলে যেত আর রমা নিজের কাজেই ব্যস্ত থাকতো, তাই পূজাকে একা একাই বাড়িতে থাকতে হতো। একা থাকার ফলে পূজার মধ্যে একটা মানসিক চাপ পড়তে থাকে এবং সে কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে দিন পার হতে থাকে। পূজা ধীরে ধীরে একটু একটু করে অসুস্থ হতে থাকে, যেটা তার বাবা মা কেউই বুঝতে পারতো না, কিন্তু রমা একটু হলেও আন্দাজ করতে পারত। এমনই একদিন হঠাৎ পূজা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয়। না তো সে কারোর সঙ্গে ভালো করে কথা বলতো আর নাই বা ভালো করে খাওয়া দাওয়া করত। এভাবেই কয়েকদিন যাবৎ চলার পর পূজা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তারবাবু পূজাকে চিকিৎসা করেন। এরপর কাকুলি দেবী বলেন, ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে? ও কারোর সঙ্গে কথা বলছে না, ভালো করে খাওয়া দাওয়া করছে না, বাড়ি থেকে বের হচ্ছে না। ও এরকম কেন করছে? ওর কি কোনো বড় ধরনের রোগ হয়েছে? আপনি বলুন না ডাক্তারবাবু, যত টাকা লাগবে আমি খরচ করব, আমার মেয়েকে খালি সুস্থ করে দিন। আপনার মেয়ে একেবারে ফিট রয়েছে, ওর শরীরে কোনো রোগ নেই, ও মানসিক রোগে ভুগছে। আপনারা কি কোনো রকম প্রেসারাইজ করেন ওকে? দেখুন, ও এখন বাচ্চা আছে, ওকে ওর মতো থাকতে দিন, তাতে ও সুস্থ থাকবে। না ডাক্তারবাবু, আমরা সেরকম কিছুই করিনি। তবে আমাদের বাড়িতে কাজের মেয়ে রমা, ওর মেয়ে কয়েকদিন থেকে এসে সবকিছু গন্ডগোল করে দিয়েছে। ও আসার পর থেকে আমার মেয়ে সবকিছু কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এই আপনাদের ভুল ধারণা, এই রোগটা ওর একদিনের নয়, ও যখন থাকতে বুঝতে শিখেছে তখন থেকে ও একটু একটু করে এই রোগে আক্রান্ত হয়েছে। আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা চাকরিজীবী মানুষ, বাচ্চাকে একটুকু সময় দেন না। আসলে ডাক্তারবাবু, আমি একটা অফিসে চাকরি করি, আমার হাজবেন্ডও বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, আমাদের বাচ্চা রমার কাছেই মানুষ, রমাও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। সেই জন্যই বলছি, আমি ডাক্তার হয়ে একটাই পরামর্শ দিতে পারি, আপনার মেয়েকে খেলাধুলা করতে দিন, ওর বন্ধু বান্ধব বাড়াতে দিন, না হলে দিন দিন এইভাবে চললে আরো খারাপের দিকে চলে যাবে। তখন হয়তো দেখবেন ওকে আর সুস্থই করা যাবে না। আমার মতে বলে, ও কি যেন বলছিলেন, রমার মেয়ে মায়া? হ্যাঁ ডাক্তারবাবু, মায়ের সঙ্গে পূজা কয়েকদিনের মধ্যেই মিশে গিয়েছিল। ওই মায়াই পারবে আপনার মেয়েকে সুস্থ করে তুলতে। দয়া করে পারলে ওকে আপনারা বাড়িতে এনে রেখে দিন। আপনাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনাদের কোনো টাকা পয়সার অভাবই নেই, মেয়ের জন্য তো এতটুকু করতেই পারেন। ডাক্তারবাবু এভাবে বললে কাকুলি দেবী মনে মনে খুবই লজ্জাবোধ করতে থাকে। এরপর বাড়ি এসে রমার কাছে হাত জোড় করে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, রমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মেয়েকে অনেক ছোট বড় কথা বলেছি,
আজ তোমার মেয়েই পারবে আমার মেয়ের প্রাণ বাঁচাতে। দয়া করে তুমি ওকে কাল থেকে তোমার সঙ্গে করে নিয়ে আসো, ডাক্তারবাবু বলেছেন। এরপর কাকুলি দেবী রমাকে সমস্ত কথা খুলে বলে। এরপর রমাও তার মেয়েকে পূজার কাছে নিয়ে আসতে রাজি হয়ে যায়। এখন তারা আবারও একসঙ্গে খেলাধুলা করতে থাকে। এরপর কাকুলি দেবী পূজার মতোই বড় সুন্দর বারবি ডল এনে মায়াকে দেয়, যেটা পেয়ে মায়া খুব খুশি হয়ে যায় এবং তারা দুজনে একসঙ্গে খেলতে থাকে, যার ফলে পূজা আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হতে থাকে। এটা দেখে কাকুলি দেবী রমাকে এবং মায়াকে তাদের বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দেয়। এখন পূজা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল, আর রমা আর মায়ারও কোনোই অসুবিধা ছিল না। তারা দিদিমণিদের সঙ্গে একসঙ্গে বড় বাড়িতে থাকতে শুরু করে।